হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের আবারও স্বাগত জানাই এবিএস টিচিং সেন্টার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওতে আমি তোমাদের দর্শন বিভাগের প্রথম অধ্যায় অর্থাৎ যুক্তি নিয়ে আলোচনা করব। তাই চলো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ তোমরা দেখে নাও। তোমরা জানো যে তোমাদের এই অধ্যায় থেকে কোনো ব্রড কোশ্চেন আসবে না। তোমাদের এই অধ্যায় থেকে 3টে এমসিকিউ এবং একটা এসিকিউ, অর্থাৎ মোট 4 নম্বরের 4টি ছোট প্রশ্ন আসবে। তো এই ছোট প্রশ্নগুলো করার আগে তোমাদেরকে এই অধ্যায় সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হবে। তাই আমি তোমাদেরকে এখন এই অধ্যায় সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান এটি অতি প্রাচীন শাস্ত্র। খ্রিস্টীয় 4র্থ শতকে অ্যারিস্টটল এই শাস্ত্রটির দিকে আলোকপাত করেন। সেই কারণে আমাদের অ্যারিস্টটলকে যুক্তিবিজ্ঞানের জনকও বলা হয়। তর্কবিজ্ঞান কি, এই আলোচনায় আমরা সহজভাবে যদি একটু আলোচনাটিকে বুঝে নিই তাহলে খুব ভালো হয়। যেমন আমরা সারাদিন অনেক কথাবার্তা বলি, অনেক যুক্তি তর্ক দিই। এখন আমরা সব বৈধ যুক্তি বা বৈধ কথাবার্তা বলি তা তো নয়, আমরা অনেক অবৈধ কথাবার্তা বলি। যুক্তিবিজ্ঞান হলো বা তর্কবিজ্ঞান হলো আমরা বৈধ কথাবার্তাগুলোকে বলার সময় অর্থাৎ বৈধ যুক্তিগুলো প্রয়োগ করার সময় যে সমস্ত অপ্রাসঙ্গিক যুক্তি অর্থাৎ অবৈধ যুক্তিগুলি বলে ফেলি বা আমাদের কথার মাঝে চলে আসে, সেই সমস্ত অপ্রাসঙ্গিক যুক্তিগুলিকে বা অবৈধ যুক্তিগুলিকে অপসারণ করাই হচ্ছে আমাদের তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান। এই তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান বিষয়টিকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা দেখতে পাবো তর্কবিজ্ঞান। তর্কবিজ্ঞানকে ভাঙলে আমরা পেয়ে যাচ্ছি তর্ক যোগ বিজ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ হলো সামগ্রিকভাবে পাওয়া সুসংবদ্ধ জ্ঞান। আর তর্ক শব্দের অর্থ হলো যুক্তি বা তর্ক। তাহলে তর্কবিজ্ঞান শব্দের অর্থ হলো যুক্তি বা তর্কের মাধ্যমে পাওয়া সুসংবদ্ধ জ্ঞান। এখন আমরা এই তর্কবিজ্ঞান পাঠের উপকারিতা নিয়ে আলোচনা করব। তর্কবিজ্ঞান পাঠ করলে আমরা অপ্রাসঙ্গিক যুক্তিগুলিকে সরিয়ে প্রাসঙ্গিক যুক্তিগুলিকে প্রাধান্য দিতে পারি এবং আমাদের যা কাঙ্ক্ষিত আমরা তা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। এখন দেখো একটা খুব সুন্দর মজার ব্যাপার যে তাহলে তর্কবিজ্ঞান পাঠের ছাত্রছাত্রীরাই কি এই সমস্ত যুক্তিগুলো দিতে পারে? না, এই প্রশ্নটির উত্তর একেবারেই না। কেননা তর্কবিজ্ঞান পাঠ না করা ছাত্রছাত্রী বা মানুষেরাও কিন্তু আমাদের বৈধ যুক্তির উপস্থাপন করতে পারেন। একটা উদাহরণের মাধ্যমে তোমাদের ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি। মনে করো যে তোমরা বা তোমাদের পাড়ার কিছু ছেলে তারা ক্রিকেট খেলতে ভালোবাসে, তারা প্রতিদিন ক্রিকেট খেলতে যায়। এখন তাদেরকে ক্রিকেট খেলতে হলে তাদের যে ক্রিকেট খেলার নিয়ম কানুন যে বইয়ে লেখা আছে সেই বইটি পড়তে হবে এমন তো কোনো কথা নয়, কারণ তারা সেই বইটি পড়েও নি বা সেই বই সম্বন্ধে তাদের কোনো ধারণাও নেই, অথচ তারা ক্রিকেট খেলে এবং ভালোই ক্রিকেট খেলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান পাঠের কি কোনো উপকারিতা নেই? না, অবশ্যই উপকারিতা আছে। আমরা যে সমস্ত যুক্তিগুলো বিশেষ করে বৈধ যুক্তিগুলো ব্যবহার করি, যারা তর্কবিজ্ঞান পড়েন না সেই সমস্ত মানুষেরাও সেইগুলো ব্যবহার করেন বা তারাও বলেন। এখন তারা যদি এই তর্কবিজ্ঞান পাঠ করে থাকেন তাহলে তাদের যুক্তিগুলো আরও অনেক সুসংগত হবে এবং অনেক সামঞ্জস্যপূর্ণ হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে তর্কবিজ্ঞান পাঠ করে আমরা সুসংবদ্ধভাবে বা আমরা সুসজ্জিতভাবে আমাদের যুক্তিগুলোকে বিশেষ করে বৈধ যুক্তিগুলিকে আমরা খাড়া করতে পারি। যুক্তিবিজ্ঞান
বা তর্কবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো লজিক। এখন আমরা দেখব এই ইংরেজি লজিক শব্দটি কোথা থেকে এসেছে। তো তোমরা দেখো LOGIC লজিক, এটি একটি ইংরেজি শব্দ। এর মানে হলো তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা। এই লজিক শব্দটি এসেছে আমাদের গ্রিক শব্দ লজিকি থেকে, LOGIKE। এই লজিকই এই গ্রিক শব্দটি থেকে এসেছে। এখন এই লজিকই এই গ্রিক শব্দটি এসেছে আমাদের ল্যাটিন শব্দ লোগস থেকে। এই লোগস হচ্ছে আমাদের ল্যাটিন শব্দ। এই লোগস কথার অর্থ হচ্ছে চিন্তা বা চিন্তার বাহন, যাকে আমরা বলবো ভাষা। আর এই লজিকি শব্দটির অর্থও হলো চিন্তা বা চিন্তার বাহন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ইংরেজি তর্কবিদ্যা প্রতিশব্দ হলো লজিক। এই লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজিকি থেকে, আবার এই লজিকি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লোগস থেকে। এখন প্রশ্নটি হলো লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে। এই প্রশ্নের উত্তরে তোমাদের দেখতে হবে যে প্রশ্নতে কি চেয়েছে, কোন গ্রিক শব্দ চেয়েছে না কোন ল্যাটিন শব্দ চেয়েছে। যদি বলে লজিক শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে, তাহলে তোমরা অবশ্যই বলবে এটি লজিকই গ্রিক শব্দ থেকে এসেছে। এবার যদি তোমাদের চাওয়া হয় এটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে, তাহলে তোমরা বলবে এটি ল্যাটিন লোগাস শব্দ থেকে এসেছে। তাহলে তোমরা জানলে ল্যাটিন শব্দ লোগাস কথার অর্থ হচ্ছে চিন্তা বা চিন্তার বহনকারী ভাষা। এখন আমরা আলোচনা করব চিন্তা বা ভাষার মধ্যে সম্পর্ক। আমরা যখন কোনো কথা ভাবি বা চিন্তা করি সেটি হলো মানসিক প্রক্রিয়া, অর্থাৎ যেটা আমাদের মনের মধ্যেই থাকে। আর ভাষা হলো সেই মানসিক প্রক্রিয়ার বহিঃপ্রকাশ। একটা উদাহরণের মাধ্যমে তোমাদের এই বিষয়টি সহজ করে দেওয়ার চেষ্টা করছি। ধরো, মনে করো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তোমাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে দিচ্ছেন। কি দিচ্ছেন, তাই তো? এখন এই কথাটি যখন তোমরা মনে মনে ভাবছো যে যদি আমাদেরকে আর একটু বেশি দেওয়া হতো, তখন এটা হচ্ছে চিন্তা। কারণ তোমার এই চিন্তার কথাটা আমরা কেউ জানতে পারছি না, অর্থাৎ মানসিক কথা আমাদের কখনোই বোধগম্য হতে পারে না। যখন তুমি এটা বাইরে প্রকাশ করছো যে আমাদেরকে যদি আরও 3 থেকে 4,000 টাকা বেশি দেওয়া হতো, তাহলে এই বাইরে প্রকাশ করা কথাটা তখন হয়ে যাচ্ছে যুক্তি। যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের আলোচনায় এদের প্রধান বিষয় হলো যুক্তি। এখন আমরা দেখব যুক্তি কাকে বলে। যুক্তি হলো এমন এক ধরনের ভাষাগত কাঠামো যেখানে এক বা একাধিক বাক্যকে সত্য বলে ধরা হয় এবং তার বা তাদের সমর্থনে অন্য একটি বাক্যের সত্যতা দাবি করা হয়। এবার চলো আমরা আলোচনা করি যুক্তির অংশ নিয়ে। যুক্তির অংশ যুক্তির অংশ দুটি। এক, যুক্তি বাক্য। 2, সিদ্ধান্ত। তোমরা এই জায়গাটি একটু মনোযোগ সহকারে দেখো, কেননা এখানে অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেলে। তারা ভাবে যে যুক্তি বা যুক্তিবাক্য একই। আসলে এটি ভুল ধারণা। যুক্তির অংশ হলো যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত। যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত এই দুটো মিলে তৈরি হয় আমাদের যুক্তি।
তাহলে আমরা জানছি যে যুক্তি বাক্য এবং যুক্তি কখনোই একই হতে পারে না। এবার আমরা জেনে নেব যুক্তি বাক্য কাকে বলে। যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গঠন করার জন্য যে বাক্যগুলোর প্রয়োজন হয়, যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গঠন করার জন্য যে বাক্যগুলোর প্রয়োজন হয় বা যে বচনের প্রয়োজন হয় তাকে আমরা বলবো যুক্তি বাক্য। এই যুক্তি বাক্য কখনো বা একটি হতে পারে, আবার কখনো বা একের বেশি অর্থাৎ একের অধিকও হতে পারে। এবার আমরা দেখব সিদ্ধান্ত কাকে বলে। যুক্তি বাক্য, এই যুক্তি বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব, সত্যতা বা মিথ্যাত্ব প্রতিপন্ন করার জন্য যে বচনের প্রয়োজন হয় বা যে বাক্যের প্রয়োজন হয় তাকে আমরা বলবো সিদ্ধান্ত বাক্য। এখন আমরা আলোচনা করব যুক্তির বৈশিষ্ট্য নিয়ে। তো চলো আমরা আলোচনাটি সেরে ফেলি। যুক্তির বৈশিষ্ট্য। আমরা যুক্তির বৈশিষ্ট্যতে প্রথমে দেখতে পাচ্ছি যুক্তি একটি মানসিক প্রক্রিয়া। দুই, যুক্তির দুটি অংশ যথা এক হচ্ছে যুক্তি বাক্য ও দুই হচ্ছে সিদ্ধান্ত। তিন, যুক্তির একাধিক বাক্য বা বচন থাকে। চার, যুক্তি বাক্য ও সিদ্ধান্ত পরস্পর সম্পর্ক যুক্ত হয়। আমরা এবার পাশে উদাহরণের মাধ্যমে যুক্তির বৈশিষ্ট্যগুলো আলোচনা করে নিই। উদাহরণ: আমরা উদাহরণ একে দেখছি, কোনো কুকুর নয় বিড়াল, অতএব কোনো বিড়াল নয় কুকুর। আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিই, সকল মানুষ হয় মরণশীল, যদু হয় মানুষ, অতএব যদু হয় মরণশীল। আচ্ছা, আমরা এখানে দুটো উদাহরণ নিয়ে নিয়েছি। এবার আমরা দেখব এই উদাহরণ দুটোর মধ্যে যুক্তির বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত হচ্ছে কিনা। দেখো, প্রথমে আমি তোমাদের বলেছি যুক্তির বৈশিষ্ট্যতে যুক্তি একটি মানসিক প্রক্রিয়া। আমরা উদাহরণ একে দেখতে পাচ্ছি, কোনো কুকুর নয় বিড়াল,
আবার কোনো বেড়াল নয় কুকুর। আমাদের এইটি হচ্ছে যুক্তি বাক্য এবং এটি সিদ্ধান্ত। তোমরা প্রত্যেকেই জানো এটা। যখন আমি এই যুক্তিটা এটা মনে মনে করছি যে কোনো কুকুর বেড়াল হতে পারে না, অতএব কোনো বেড়াল কুকুর হতে পারে না, তখন এটা আমার মানসিক প্রক্রিয়া। ঠিক আছে, এবার এইটাকে যখন আমি তোমাদের লিখে দিচ্ছি, মানে যখন আমি এটাকে ভাষাতে রূপ দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে যুক্তি। এবার এসো 2-এ। যুক্তির দুটি অংশ যথা যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত। তোমাদেরকে তো আমি একটু আগে বললাম যে কোনো কুকুর নয় বেড়াল, এটা হচ্ছে আমাদের যুক্তি বাক্য, আর এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। অর্থাৎ এখানে দেখো একটা যুক্তি বাক্য থেকে একটি সিদ্ধান্ত এসেছে। এরপরে দেখো আমাদের 2 নম্বর উদাহরণের ক্ষেত্রে সকল মানুষ হয় মরণশীল। আমাদের এইটাও যুক্তি বাক্য। আবার যদু হয় মানুষ, এটাও যুক্তি বাক্য। আর যদু হয় মরণশীল, এইটা আমাদের সিদ্ধান্ত। অর্থাৎ এখানে দুটো যুক্তি বাক্য এবং একটি সিদ্ধান্ত, এইটা নিয়ে তৈরি হয়েছে আমাদের যুক্তি। এখন তোমরা দেখো 3 নাম্বার বৈশিষ্ট্য, যুক্তির একাধিক বাক্য বা বচন থাকে। আমরা দেখি এই বৈশিষ্ট্যটা উদাহরণের মাধ্যমে। 1 নাম্বার উদাহরণে তোমরা দেখতে পাচ্ছ একটি যুক্তি বাক্য থেকে একটি সিদ্ধান্ত এসছে, এবং 2 নাম্বার উদাহরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো যুক্তি বাক্য থেকে একটি সিদ্ধান্ত এসছে, এবং এটা মিলে তৈরি হয়েছে কি যুক্তিটা। এবার দেখো 4 নাম্বার, যুক্তি বাক্য ও সিদ্ধান্ত পরস্পর সম্পর্কযুক্ত। হ্যাঁ, অবশ্যই যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। তোমরা যদি 2 নাম্বার দৃষ্টান্ত দিকে তাকাও তাহলে ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে বলা হলো সকল মানুষ মরণশীল, মানে পৃথিবীর সকল মানুষ মরবে একদিন। যদু মানুষ অতএব যদুও মরছে, মানে যদুও মরবে। তাহলে দেখো এখানে আমাদের এই সিদ্ধান্তটা কোনটা থেকে এসছে না, তো এই সিদ্ধান্তটা আমাদের এই যে দুটো যুক্তি বাক্য তোমরা দেখেছো, এই দুটো যুক্তি বাক্য থেকে কিন্তু আমাদের এই সিদ্ধান্তটি এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো যুক্তি বাক্য থেকে যেহেতু সিদ্ধান্তটা এসছে, তাই এরা পরস্পরের সঙ্গে, অর্থাৎ যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত এরা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এখন আমি তোমাদের 3 নাম্বার বৈশিষ্ট্যতে এক জায়গায় বলেছি যে বাক্য বা বচন। আসলে তোমরা এখন বচন সম্পর্কে হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানোও না। বচন কি না, তো বচন আর বাক্য কি একই? এই নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা থাকবে। তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদেরকে আমি একটু জাস্ট এটা আলোচনা করে দিচ্ছি যে বাক্য এবং বচনের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে, কারণ সব বাক্য বচন হতে পারে না, কেবলমাত্র ঘোষক বাক্যগুলোই বচন রূপে পরিগণিত হয়। আবার আর একটা যদি আমরা পার্থক্য দেখি তাহলে দেখব যে বচনের ক্ষেত্রে আমাদের পরিমাণ, তারপর গুণ, সংযোজক, এই সবগুলো নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, কিন্তু বাক্যের ক্ষেত্রে এগুলো নির্দিষ্টভাবে উল্লেখ থাকে না। তো যাক, আমাদের যুক্তির বৈশিষ্ট্য ক্ষেত্রে আমরা বাক্য এবং বচন বিষয়টিকে নিয়ে এসেছি, কেননা যখন আমরা কোনো উদাহরণের মাধ্যমে দেখাবো সেইগুলো কিন্তু তখন আমাদের আর যুক্তির আকারে নয়, সেইগুলো আমাদের তখন বচন প্রয়োগ করে আমরা সেই উদাহরণগুলো দেখাবো। চলো এবার আমরা আলোচনা করি যুক্তির শ্রেণী বিভাগ নিয়ে, অর্থাৎ যুক্তিকে কয় ভাগে ভাগ করা হয়। যুক্তির শ্রেণী বিভাগ। আমরা যুক্তিকে 2 ভাগে ভাগ করব। 1 অবরোহ যুক্তি, 2 আরোহ যুক্তি। আমরা প্রথমে আলোচনা করব অবরোহ যুক্তি নিয়ে। যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক যুক্তি বাক্য থেকে
অনিবার্যভাবে নিঃসৃত হয়। অর্থাৎ যেখানে সিদ্ধান্তটি যুক্তি বাক্য থেকে কখনোই বেশি ব্যাপক হতে পারে না, সমব্যাপক হতে পারবে কিন্তু কখনোই বেশি ব্যাপক হতে পারবে না, এবং যেখানে সিদ্ধান্তটি যুক্তি বাক্যকে কখনোই অতিক্রম করে যাবে না, সেই যুক্তিকে আমরা বলবো অবরোহ যুক্তি। একটি উদাহরণের মাধ্যমে তোমাদের এই ব্যাপারটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। রাম সকল মানুষ হয় মরণশীল। রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। তোমরা দেখো প্রথমে যে দুটি বাক্য বা বচন, এই দুটি হলো যুক্তি বাক্য আর এটি হলো সিদ্ধান্ত। তাহলে এই দুটি নিয়ে তৈরি হয়েছে আমাদের এই অবরোহ যুক্তি। এখানে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে সেটি হলো রাম হয় মরণশীল। তাহলে রাম হলো একক ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ। এখানে বলা হয়েছে সকল মানুষ মরণশীল, তাহলে পৃথিবীর সকল মানুষের প্রসঙ্গ এখানে এসেছে এবং এই সকল মানুষের মধ্যে রাম একটি মানুষ। তাহলে সিদ্ধান্ত কি কখনোই আমাদের এই যুক্তিবাক্যকে অতিক্রম করতে পেরেছে? না তো না, সিদ্ধান্তটি আমাদের যুক্তিবাক্যের মধ্যে নিহিত আছে, সেই কারণে আমাদের এটাকে আমরা বলছি অবরোহ যুক্তি। চলো এইবার আমরা আলোচনা করি আরোহ যুক্তি নিয়ে। প্রথমে দেখিনি আরোহ যুক্তি কাকে বলে। যে যুক্তিতে সিদ্ধান্তটি সবসময় একাধিক যুক্তি বাক্য থেকে নিঃসৃত হয় ও যেখানে সিদ্ধান্তটি যুক্তি বাক্য থেকে বেশি ব্যাপক হয় বা সমব্যাপক হয়, এবং যে যুক্তিতে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতির সাহায্যে পরীক্ষণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার একটি প্রচেষ্টা দেখা যায়, সেই যুক্তিকে আমরা বলবো আরোহ যুক্তি। এখন একটি উদাহরণের মাধ্যমে তোমরা এই বিষয়টি দেখে নাও। 1 নং কাক কালো, 2 নং কাক কালো, 3 নং কাক কালো, 4 নং কাক কালো, 5 নং কাক কালো। অতএব পৃথিবীর সব কাক কালো। তোমরা এখানে দেখো, আমি এখানে 5টি দৃষ্টান্ত নিয়েছি। মনে করো যে তুমি তোমাদের বাড়ির ছাদের উপরে প্রথম দিন একটা কাক দেখলে এবং ওই কাকটি কালো রঙের। এরপর তুমি তোমার বন্ধুর বাড়িতে গেছো, সেখানেও তুমি একটি কাক দেখেছো, ওইটিও কালো রঙের ছিল। এবার তুমি মনে করো তুমি দর্শন টিউশন পড়তে যাচ্ছ, স্যারের বাড়ির ছাদের উপরে দেখছো একটি কাক বসে আছে এবং সেই কাকটিও কালো। এবার তুমি মনে করো তুমি লাইব্রেরি যাচ্ছ, সেই লাইব্রেরির ছাদেও দেখছো একটি কাক বসে আছে এবং কালো। এবার তুমি কোথাও যাচ্ছ, হয়তো হাঁটতে যাচ্ছ, সেখানে গিয়ে দেখছো একটি ডালের উপরে একটি কাক বসে আছে এবং সেটিও কালো। অর্থাৎ তোমার চোখে দেখা অন্য কোনো রঙের কাক পড়েনি। এ নিয়ে তুমি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করছো যে পৃথিবীর সব কাক কালো। আসলে তুমি তো পৃথিবীর সব কাক দেখোনি, তুমি দেখেছো মাত্র 5টি কাক এবং এই 5টি কাকও কালো হয়েছে, সে কারণে তুমি সিদ্ধান্ত করছো যে পৃথিবীর সব কাক কালো। কিন্তু এটা ঠিক নয়, কারণ পৃথিবীতে কালো রঙের কাক ছাড়া আরও অন্য কোনো রঙের কাক থাকতেই পারে। অর্থাৎ আমরা এইটা বুঝতে পারলাম যে আমাদের আরোহ যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত নয়। আবার আমরা পক্ষান্তরে এইটা বুঝতে পারলাম যে অবরোহ যুক্তির সিদ্ধান্তটি অবশ্যই সুনিশ্চিত। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও, বা তোমাদের যদি এই যুক্তি অধ্যায়ের কোনো প্রশ্ন জানার থাকে বা
বোঝার থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তোমরা এটিকে শেয়ার করো তোমাদের বন্ধু এবং বান্ধবীর মাঝে, যাতে তারাও এই ব্যাপারটি আমার কাছ থেকে বুঝে নিতে পারে। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে তোমরা অন করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরবর্তী আরেকটি ভিডিওতে।